জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে পরিবহনের নতুন ভাড়া বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ। এর আগে বুধবার নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সচিবালয়ে এক বৈঠক হয়। তবে সেই বৈঠকে ভাড়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সাংবাদিকদের জানান সেতুমন্ত্রী। জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকেই পরিবহনের ভাড়া সমন্বয়ের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যৌক্তিক ভাড়া বাড়ানো হবে। এছাড়া এসি বাসে ধাপে ধাপে ভাড়া নির্ধারণ করার কথাও জানানো হয়েছে। দাম বৃদ্ধির পর জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ চান গার্মেন্টস মালিকরা। দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতের উদ্যোক্তারা বলছেন, এই দাম বাড়ানোর পর তাদের উৎপাদন খরচ বাড়বে। এই ক্ষতি পুষিয়ে নিতে জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দরের মতো সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করার পরামর্শ তাদের। জাহিদুল ইসলামের প্রতিবেদন। কলকারখানা চালাতে লাগে বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি তেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে প্রতি মুহূর্তেই বাড়ছে জ্বালানি তেল এবং এলএনজির দাম। সাথে দেখা দিয়েছে সংকট। এমন অবস্থায় কারখানা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জন্য কয়েকদিন আগে সরকারকে চিঠি দেয় বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। সরকারের কাছে চেয়েছি যাতে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলা যে ধরনের জ্বালানি তার দরকার, সেটা হলো ডিজেল আর হলো গ্যাস, এই দুইটা জ্বালানি যাতে আমাদের নিরবিচ্ছিন্ন দেওয়া হয় যে কোনো মূল্যে। যুদ্ধের পর গেল 2 মাসেরও বেশি সময় চড়া দামে কিনে ভর্তুকি মূল্যে জ্বালানি তেল বিক্রি করে সরকার। তবে লোকসান কমাতে রবিবার থেকে বিশ্ববাজারের সাথে দাম সমন্বয় করা হয়, যা লিটারে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। গার্মেন্টস মালিকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় উৎপাদন খরচও ঊর্ধ্বমুখী হবে। ম্যাটেরিয়ালের প্রাইস প্রায় 20% বাড়ানোর জন্য আমাদের যারা সাপ্লায়ার তারা বলছে আমাদের যেই ভেসেলগুলি আসছে সেইটা প্রায় $1,600 থেকে $2,600 হচ্ছে। তেলের দাম হয়তো বাড়ছে সর্বোচ্চ 10 সেন্ট, সুতার দাম বাড়ছে $1 প্রায়। অন্যান্য ক্ষেত্রে একই এফেক্ট। পয়েন্টটা হলো দ্যাট তেলের এফেক্টটা যতখানি তার চেয়ে বেশি কন্ট্রিবিউট করতেছে অব্যবস্থাপনা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক এই সভাপতি বলছেন, জ্বালানির দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়বে। এগুলো নিয়ন্ত্রণের উপায়ও খুঁজতে হবে সরকারকে। কস্ট অফ ডুইং দ্য বিজনেস যে বেড়ে গেছে, সেই জায়গাটা আমাদের একটা স্বস্তি দেওয়ার দরকার। পোর্টে যে মালপত্র আসছে সেটা ছাড়াতে আমাদের দীর্ঘ সময় লাগছে এবং এখানেও কিন্তু এক্সট্রা এক্সপেন্ডিচার আমাদের করতে হচ্ছে। সুশাসন প্রতিষ্ঠিত করা এবং দুর্নীতি যেটা আছে এইটাকে কমিয়ে আনতে হবে যৌক্তিক পর্যায়ে, যাতে আমরা স্বস্তি পাই। অন্যদিকে নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে, কারখানাগুলোকে টিকে থাকতে পোশাকের মূল্য বৃদ্ধি করা ছাড়া উপায় নেই। আমরা চাই সরকার আমাদেরকে জ্বালানি সরবরাহটা নিশ্চিত করুক। আমার 10 ঘন্টা ওয়ার্কিং আওয়ারের মধ্যে যদি 2 ঘন্টা লোডশেডিং থাকে, তাহলে কিন্তু আমার 20% প্রোডাকশন কিন্তু আমার লস হয়ে যাবে যদি আমি জেনারেটর চালাতে না পারি, আমি যদি ফুয়েল না পাই। সরকারের কাছে জ্বালানি মজুতের সঠিক তথ্য প্রকাশের দাবি করেন ব্যবসায়ীরা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। তেলের দাম বৃদ্ধি পরবর্তী অবস্থা জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। সরবরাহ বাড়ানোর পর পাম্পের আজকের খবর জানাবেন। তানিয়া, নারায়ণগঞ্জে সরবরাহ বেড়েছে, কিন্তু পাল্লা দিয়ে চাহিদাটাও বেড়েছে। বলতে গেলে গেল কয়েকদিন যাবৎ যে পরিমাণ আপনার তেল দেয়া হচ্ছে সেটা আসলে চাহিদার তুলনায় কম ছিল, যার কারণে আজকেও কিন্তু দীর্ঘ লাইন আমরা কিছুক্ষণ আগে দেখলাম। আপনাকে যদি বলি, নারায়ণগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে কয়েকটা পেট্রোল পাম্প থেকে শুধুমাত্র এখন তেল দেওয়া হচ্ছে, আর বেশিরভাগ পেট্রোল পাম্পগুলি এখনও বন্ধ। তাদের ডিপো থেকে তেল এসে, জ্বালানি তেল এসে না পৌঁছানোর কারণে পেট্রোল পাম্পের বাহিরে যে গাড়িগুলোর দীর্ঘ সারি আমরা দেখলাম। এখানে ব্যবসায়ী সম্প্রদায় কিংবা এখানে যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে তারা আমাদেরকে বলেছেন যে তাদের এই জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি হলো, এতে করে তাদের প্রোডাকশনের যে ক্যাপাসিটি কিংবা যে ব্যয়টা বেড়ে যাবে। এখানে সরকারের কাছে তারা ভর্তুকিও চাচ্ছে। যারা বিকেএমইর সভাপতি, গতকালকে সহসভাপতি এবং সভাপতি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই জায়গায় সরকার যেন একটু বিবেচনা করে, পাশাপাশি নারায়ণগঞ্জের যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, এখানে যেসব পণ্যবাহী ট্রাকগুলো ঢাকার চট্টগ্রামের উদ্দেশ্যে যায় সেখানে তাদের অতিরিক্ত জ্বালানি নিতে হয়, পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এই যে সামগ্রিক ব্যবস্থাপনাকে একটু পুনরায় সরকারের কাছে তারা দাবি জানিয়েছে, এটা যেন সামগ্রিকভাবে বিবেচনা করা হয়। তা না হলে ম্যাক্সিমাম রেভিনিউ প্রদানকারী নারায়ণগঞ্জের ব্যবসার মধ্যে একটা বড় প্রভাব পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো তানিয়া, সরবরাহের পর নারায়ণগঞ্জের পেট্রোল পাম্প
পাম্পগুলো থেকে পেট্রোল সরবরাহ করা হচ্ছে, কিন্তু আজকে এখন পর্যন্ত এসে পৌঁছে নেই। পৌঁছালে হয়তো সরবরাহ শুরু হবে। নারায়ণগঞ্জ থেকে এই ছিল তা নিয়ে আমার কাছে। ধন্যবাদ হাবিব রহমান। নিশ্চয়ই আমরা ফিরব পরবর্তীতে। দর্শক সহকর্মী হাবিবুর রহমান ছিলেন আমাদের সাথে। বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের দাম বৃদ্ধি আর বেশি দামেও তেল পাওয়ার অনিশ্চয়তা যখন চাপে পরিবহন খাত, তখন বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে ইলেকট্রিক ভেহিকেল বা ইভি। কম জ্বালানি খরচ, সহজ রক্ষণাবেক্ষণ ও পরিবেশ বান্ধব হওয়ায় ধীরে ধীরে বাড়ছে আগ্রহ। তবে চার্জিং অবকাঠামো, পুনর্বিক্রয় মূল্য ও বাজার সম্প্রসারণের চ্যালেঞ্জও রয়েছে। ইলেকট্রিক ভেহিকেলের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন করেছেন সবুজ মাহমুদ। বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের পরিবহন খাতে। বেশি দামে কিনেও সরবরাহ করতে হিমশিম খাচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে তেল গ্যাস নির্ভর গাড়ির বিকল্প হিসেবে সামনে এসেছে ইলেকট্রিক ভেহিকেল বা ইভি। কম খরচ, সহজ রক্ষণাবেক্ষণ আর পরিবেশ বান্ধব হওয়ায় আগ্রহ বেড়েছে ইলেকট্রিক গাড়ির দিকে। তবে এখনো বাজার বিস্তারে রয়েছে নানা সীমাবদ্ধতা। 1000 কিলোমিটার যদি গাড়িটা যায় তাহলে আপনার 200 লিটারের মতো মানে ফিউয়েল লাগতে পারে, যেটার খরচ গিয়ে পড়ে 20 থেকে 25,000 টাকার মধ্যে। ওয়ারেজ আমি যদি একটা ইলেকট্রিক ভেহিকেলের কথা চিন্তা করি, সেম ডিস্টেন্সে যেতে ধরেন 3000 টাকার ইলেকট্রিসিটির মতো লাগবে। সো কোথায় 20 থেকে 25,000 টাকা আর কোথায় 3000 টাকা। সো এটা খুবই কস্ট এফেক্টিভ। দেশে বর্তমানে সীমিত পরিসরে চলছে ইলেকট্রিক কার, মোটরসাইকেল ও 3 হুইলার। বিক্রেতাদের দাবি, তেল গ্যাস নির্ভর গাড়ির তুলনায় ইভির পরিচালন জটিলতা নেই বললেই চলে। সাথে বাংলাদেশে তো হচ্ছেই, বিভিন্ন দেশে কিন্তু এখন আসলে ইভি অ্যাডপশন নিয়ে আরও সিরিয়াসলি কনজিউমার বলেন, স্টেক হোল্ডার বলেন, সবাই চিন্তা করছে। সো এটা দিস বেসিক্যালি শোজ যে ইভিটা কতটা হেল্পফুল একটা কনজিউমারের লাইফে, এবং এটার জন্য আসলে আমরা অনেক ডিমান্ড আমরা পাচ্ছি কারেন্টলি। গাড়ির কারিগরি দক্ষরাও বলছেন, ইভিতে তেল গ্যাস নির্ভর পরিবহনের মতো ইঞ্জিন, গিয়ার, লুব্রিকেন্ট ইত্যাদি পরিবর্তনের ঝামেলা না থাকায় রক্ষণাবেক্ষণ খরচ কম। যুগের সাথে যদি তাল মিলিয়ে যেতে হয় তাহলে আপনাকে ইভি গাড়িতে যেতে হবে, যেখানে আপনার ফিউল লাগছে না, গাড়িতে ইঞ্জিন নেই, সেখানে তো অবশ্যই আপনার মেনটেন্যান্স অনেক কম। তবে সরকার চার্জিং স্টেশন নীতিমালা চূড়ান্ত করলেও এর বাস্তবায়ন নেই। চার্জ কিভাবে করব, তো ওই কনফিডেন্সটা গেইন করার জন্য আমরা কিন্তু চার্জিং সেটআপও আমরা এস্টাবলিশ করেছি। প্রাইভেট অর্গানাইজেশনের জন্য এরকম বিশাল ইনফ্রাস্ট্রাকচারের কাজ করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ এটা খুবই কস্টলি হয়ে যায়। তো এদিকে আমি খুবই রেসপেক্টফুলি বলবো, আমাদের গভর্নমেন্ট যদি অ্যাক্টিভলি ইনভলভ হয় চার্জিং স্টেশনের দিকে, তো আমার মনে হয় ইভি অ্যাডপশন আরও বেশি বেড়ে যাবে। ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াতে ইতোমধ্যে আমদানির ওপর কর কমানোর নীতিমালা করেছে সরকার। তবে ইভি ব্যবসায়ীরা বলছেন, ব্যক্তিগত ও গণপরিবহনে ইলেকট্রিক যান ব্যবহার বাড়াতে আমদানি সহজীকরণ ও সুলভ মূল্যে কেনার সুযোগ তৈরি করতে সরকারকে আরও উদ্যোগী হতে হবে। গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনভেস্টরদের সাথে সম্মিলিতভাবে যদি আমরা এটাতে ইনভেস্ট করতে পারি, আমার মনে হয় এটা খুব দ্রুত ইভি অ্যাডপশনটা হবে। ইলেকট্রিক যানবাহন হতে পারে একমাত্র সাশ্রয়ী ও টেকসই সমাধান। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। ক্ষমতায় এসে নতুন চ্যালেঞ্জের মুখে বিএনপি। এবার লক্ষ্য দলকে ভেতর থেকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার জন্য আধুনিক কাঠামো গড়ে তোলা। দলটির জ্যেষ্ঠ নেতারা বলছেন, বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তিতে একটি সুসংগঠিত দল এবং নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠায় এখন তাদের প্রধান অগ্রাধিকার। আর বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। টানা 2 দশক রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই সময় জেল, জুলুম, গুম আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় দলটির নেতাকর্মীরা। অবশেষে জুলাই অভ্যুত্থানের পর অবসান ঘটে ত্যাগ, তিতিক্ষা আর দীর্ঘ সংগ্রামের। কিন্তু শুধু সরকার গঠনই কি শেষ কথা? নেতাদের ইঙ্গিত, এখন তাদের মূল লক্ষ্য ভেতর থেকে দলকে ঢেলে সাজানো। নতুন নেতৃত্ব গঠনে চলতি বছরেই হবে জাতীয় কাউন্সিল। কাউন্সিল হবে বছরের মধ্যেই, আমরা এখন সময় নির্ধারণ করিনি। দলটির অন্দরমহলে জোর আলোচনা, তরুণ নেতৃত্বকে সামনে এনে একটি আধুনিক গতিশীল সংগঠন গড়ে তোলা। তবে বড় প্রশ্ন, কিভাবে সাজানো হবে নতুন বিএনপি? দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভাষায়, এটি হবে না একতরফা কোনো কাঠামো, বরং এমন এক সংগঠন গড়ে তোলা হবে যেখানে দল ও সরকারের পরিকল্পনা একে অপরকে আরও শক্তিশালী করবে। দলের নেতাকর্মীরা তো একটা রাজনৈতিক আদর্শ নিয়ে, সংগ্রাম নিয়ে, রাজনৈতিক চিন্তা নিয়ে তারা সংগ্রাম করেছে।
তো তাদের যে বোধ বিবেচনা এবং তাদের যে দেখা যে এখন সমাজে কি হচ্ছে, দেশে কি হচ্ছে, তো আমার যদি সংগঠন যদি শক্তিশালী থাকে, সংগঠন যদি তার কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, তাহলে সরকারে যারা আছেন তারা প্রতিনিয়ত সংবাদগুলো পাবেন। বিভাজনের রাজনীতি নয়, জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ করাই লক্ষ্য বলছেন তিনি। খুবই উৎসর্গীকৃত প্রাণ নেতাকর্মী যারা রয়েছেন তারা দলে অবশ্যই মূল্যায়িত হবেন, এটা বারবার পুনরুক্তি করেছেন এবং তার বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। অন্যদিকে একজন বিশ্লেষক বলছেন দল ও সরকারকে আলাদা রাখাই বড় চ্যালেঞ্জ। যখন দলকে পুনর্গঠন করবে তখন দলের বিভিন্ন যে কাঠামো বা স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারে আমি মনে করি যে যেই নেতারা আছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কম আছে বা দুর্নীতির অভিযোগ নাই, রাজনৈতিকভাবে যারা সক্রিয়, অপেক্ষাকৃত তরুণ, যাদের ভালো ইমেজ আছে, যারা রাজনীতির মাঠে জনপ্রিয় সাধারণ মানুষের কাছে, তাদেরকে রাজনৈতিক যে বিভিন্ন পদ পদবি আছে সেই জায়গায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের রাজনীতি কিংবা বিএনপির জন্য তাই এখন নতুন হিসাব, নতুন চ্যালেঞ্জ আর নতুন প্রত্যাশা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। এবার ভারতের বিধানসভা নির্বাচনের খবর। ভারতের পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হচ্ছে। সকাল ৭টায় শুরু হয়েছে ভোট নেওয়া, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে ১৮.৭৬% ভোট পড়েছে। কড়া নিরাপত্তার মধ্যে হচ্ছে ভোট। নির্বাচন ঘিরে উত্তেজনা থাকলেও প্রশাসন বলছে যে কোনো মূল্যে নির্বাচন হবে শান্তিপূর্ণ। আরও জানাচ্ছেন নাহিদা রিন্ধি। ভারতের পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে এটিকে শুধু নির্বাচন বললে ভুল হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের চিত্র যেন একেবারে যুদ্ধক্ষেত্রের মতো। ভোর হতেই রাজ্যের ১৬ জেলার ১৫২টি আসনে শুরু হয়েছে ভোট। পাহাড় থেকে সমতল সব জায়গায় নজিরবিহীন নিরাপত্তা। বুথে বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কঠোর অবস্থান, রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, আর প্রস্তুত রয়েছে হাজার হাজার কুইক রেসপন্স টিম। নির্বাচন কমিশনের কড়া বিধিনিষেধে গোটা রাজ্য সুরক্ষিত জোনে পরিণত হয়েছে। নিরাপত্তা ভালো, কোনো অসুবিধা নেই, কেন্দ্রীয় বাহিনী আছে, কোনো ঝগড়াঝাটি অশান্তি কিছু নেই। গার্ডও খুব সুন্দর আছে, সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং এই অঞ্চলগুলোতে বরাবরই প্রতিযোগিতা বেশি। গতবার এখানে বিজেপি বেশ শক্ত অবস্থানে ছিল, তবে এবার তৃণমূল কংগ্রেস অবস্থান মজবুত করার চেষ্টা করেছে। মধ্য বাংলার মুর্শিদাবাদ, মালদা ও দিনাজপুর এলাকায়ও আজ ভোট হচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস শক্তিশালী থাকলেও বিজেপি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পাশাপাশি কংগ্রেসও কিছু আসনে নিজেদের অবস্থান ফেরাতে চেষ্টা করছে। বিশেষ করে মুর্শিদাবাদে অনেক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় সমালোচনা হচ্ছে, যা তৃণমূলের জন্য চাপ হতে পারে। প্রাথমিকভাবে গতবার ভোটের আগের দিন রাত্রিটা খুব মিনিংফুল থাকে। ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে ইনিশিয়ালি ধন্যবাদ দেওয়া যেতেই পারে। দক্ষিণবঙ্গের মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমেও চলছে কড়া লড়াই। এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হলেও ভেতরে ভেতরে আরএসএস এর কার্যক্রমও আলোচনায় রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের তামিলনাড়ু রাজ্যেও বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এ রাজ্যে ২৩৪টি আসনে আজ একটি মাত্র দফায় ভোট নেওয়া হচ্ছে। এরই মধ্যে কেরালা, আসাম ও পুদুচেরিতে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। প্রথম দফার পর আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে পশ্চিমবঙ্গে। আর ৪ মে জানা যাবে সব রাজ্যের চূড়ান্ত ফলাফল। নাহিদা রিন্থি, ৭১। নির্বাচনের আরও খবর নিয়ে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, ভোট গ্রহণের কিছুটা সময় তো পেরিয়ে গেছে, সেই হিসেব করে পরিস্থিতি এবং ভোটাররা আসছেন যারা, তারা কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন ভোট দিয়ে? কেন্দ্র, সেখানে যখন ভোটাররা ঢুকছেন তখন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তারা কিন্তু ভোটারদের পরীক্ষা করছে। আজ আমি একটু ভোটারদের সাথে কথা বলবো। আপনারা ভোট দিতে যাচ্ছেন না দিয়ে এলেন? যাচ্ছি, ভোট দিতে যাচ্ছি। যখন এলেন, ঢুকছিলেন, তখন আপনাদের চেক করলো? হ্যাঁ, চেক করেছেন। এই যে নিরাপত্তা, খুশি আপনারা? হ্যাঁ, খুশি। আপনি শুনলেন যে ভোটাররা কি বলছেন, যে নিরাপত্তা নিয়ে তারা কিন্তু খুশি, এবং এই যে কড়া নিরাপত্তা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম এত কড়াকড়ি। কারণ ১৫২টা আসনে আজ প্রথম দফার যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে কিন্তু ২,৪০,০০০ আধা সামরিক বাহিনী মোতায়েন বিভিন্ন স্তরে।
আছে কিন্তু আকাশপথেও নজরদারি। এবং এর মধ্যে দিয়ে ভোটাররা যখন ইতিপূর্বে কিন্তু তারা এতটা কড়াকড়ি নিরাপত্তা দেখেনি এবং অন্যান্য বছরে অন্যান্য সময়ে যে আর কি বিগত নির্বাচনগুলো দেখেছি, এই সময়ের মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় বোমাবাজি হয়, মারধর হয়, ভাঙচুর হয়, বুথ দখল হয়। এবার এখনো পর্যন্ত এ ধরনের কোনো খবর আসেনি এবং এই যে 11টা পর্যন্ত কিন্তু 30% কাছাকাছি ভোটাররা ভোট দিয়েছে, নির্বাচন কমিশন সূত্র এমনটা জানিয়েছে। তো স্বাভাবিকভাবে সকাল থেকে বুথগুলোতে যেভাবে ভোটারদের ভিড় এবং যেহেতু এসআইআর হয়েছে 2002 সালের পর 2025-এর ডিসেম্বর থেকে 26 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, তো সব মিলিয়ে ভোটাররা এবার কিন্তু ভোট দানের আগ্রহটাও বেশি, কারণ এর পরবর্তীতে যদি কিনা কোনো রকম সমস্যা হয় বা না হয় এরকম একটা কথা মাথায় রেখে কিন্তু ভোটাররা ভোট দিতে আসছেন এবং ভোট দিয়ে তারা ফিরছেন। বলছেন যে অন্যান্য বারে যেমন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা থাকে বুথ সংলগ্ন এলাকায়, এবার কিন্তু সেই ধরনের কোনো রকম কোনো উপস্থিতি নেই। রাজনৈতিক দলগুলোর যে আর কি প্রতিনিধি থাকে তাদের কোনো রকম কোনো উপস্থিতি নেই। বুথ থেকে 300 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলকে যেমন দেখা যায়নি, রাস্তাঘাটেও দেখা যাচ্ছে না 300 মিটারের বাইরে। সকাল থেকে কিন্তু 10টি বুথ আমরা ঘুরে ঘুরে আমি সকাল থেকে লাইভ দিচ্ছি, 71 টিভির দর্শকরা দেখছেন। তো সব মিলিয়ে আমরা যেটা দেখলাম বারবার করে কিন্তু যে এই যে কড়াকড়ি নিরাপত্তা, তাতে করে ভোটাররা খুশি। ভোটাররা যে ভোট উৎসব, সেই ভোট উৎসবে এই যে কড়াকড়ি, সেই কড়াকড়ি নিয়ে কিন্তু রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এখানে কি যুদ্ধ করতে আসছেন, একমাত্র রাফাল বিমান ছাড়া বাকি সমস্ত বাহিনী নিয়ে কিন্তু এখানে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কার্যত কাজ করছে, এরকমটাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তানিয়া, আমরা ভোট গ্রহণের খবর আবারও জানবো, যতই আসলে সময় গড়াবে নিশ্চয়ই নানা রকম খবরাখবর আসতে থাকবে বিভিন্ন কেন্দ্রের। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী ছিলেন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সর্বশেষ খবরাখবর নিয়ে। দর্শক, এই মুহূর্তে দেশের খবরে ফিরতে চাই। স্বাস্থ্যমন্ত্রী জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। 70+ আমরা কিন্তু মায়ের দুধ খেয়ে এখানে এসেছি। আমরা 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত মায়েরা দুধ দেয়, কিন্তু এখনকার মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতেই চান না। এই পুষ্টিতে ভিটামিন খাওয়ায়া জাতিকে বেশি দূর পর্যন্ত সমাজ গঠনে, মানব গোষ্ঠী গঠনে আমরা খুব হেলদি ভাবে গড়ে উঠতে পারবো বলে আমার বিশ্বাস হয় না। কবুতরের বাচ্চা খাই আমরা, খুব হৃষ্টপুষ্ট, তেল হয় অনেক, কোত্থেকে হয়? যারা কবুতর পালেন একটু দেখবেন কিভাবে কবুতরের মা কবুতরকে খাওয়ায়, মুখে ঠোঁটে ঠোঁট দিয়ে। আমার বাড়িতে অনেক লিচু গাছ আছে, আমি দেখি বুলবুলি পাখিরা তাদের বাচ্চাদেরকে মুখ থেকে খাবার খাওয়ায়। এটাও কিন্তু একটা অত্যন্ত পুষ্টিকর খাদ্য, তার পেট থেকে ওইভাবে আল্লাহ তাআলা ফল করায় দেয়। কাজে আপনাদের এই যে আপনাদের 11টা জিনিস আপনারা লিখেছেন পুষ্টি বার্তা, মায়ের দুধ আছে, আমি অনুরোধ করব যদি আমার সাথে আপনারা ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার মহোদয়গণ, মহিলাগণ যদি একমত হন, আমি বিশ্বাস করি এটা মায়ের দুধের চাইতে, এর চাইতে বড় পুষ্টিকর খাবার আর কিছু হতে পারে না। ভিটামিন দিয়ে তো আবার রিপিট করতে হয়, ভিটামিন এ খাওয়াচ্ছি এখন, ডি খাওয়ান, আমরা খাই, কিন্তু খাইতেই হয়, এর কোনো শেষ নাই। মায়ের দুধ যা একবার খেয়ে আসে 6 মাস থেকে 1 বছর, ওটার যে পুষ্টিগুণ, আমাদের মানব গোষ্ঠীর মানুষের শরীর গঠনে যে অবদান, এটা কিন্তু এন্ডলেস, এটা কিন্তু কমে না। এটা যে বীজটা গড়িয়ে দেয়, যে বীজটা আমাদের শরীরে গঠন করে, এই বীজটার কিন্তু পচন ধরে না। এটাকে পরবর্তীতে সাপোর্ট দিয়ে যেতে হয় বয়সের পরিক্রমায়। কাজে আপনারা এখানে যারা পুষ্টিকর্মী, যারা ঘরে ঘরে যান, একটু আপনারা বলে দিবেন মাদেরকে একটু উদ্বুদ্ধ করতে। অশিক্ষিত মেয়েরা এখনো বাচ্চাদেরকে দুধ দেয়, খাওয়ায়, তারা মায়ের দুধ খাওয়ায়। এই যে শাল দুধ, এই শাল দুধ কেন বলেন? 1 ঘন্টার মধ্যে শাল দুধ দিতে হবে লেখা আছে এখানে। 1 ঘন্টার শিশুকে মায়ের শাল দুধ দিতে, ওয়াই? শাল দুধের টেস্ট তো আমার মনে নেই, বাট নিশ্চয়ই শাল দুধের মধ্যে এমন কিছু গুণ আছে যেটা আপনারা ডাক্তাররা জানেন। এটার কোনো বিকল্প নেই। যদি শাল দুধের বিকল্প হওয়ার পরে অন্য কিছু দিয়ে দিতে পারতেন, পোলিও। দর্শক, আমরা সরাসরি এতক্ষণ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে ছিলাম।
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার আগ্রাবাদ B4 এক্সেস রোড এলাকায় মাটি খননের সময় দুর্ঘটনায় 2 শ্রমিক মারা গেছে। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম জানান, বৃহস্পতিবার ভোরে একটি হাইড্রো কোম্পানির কাজ চলছিল। এ সময় মাটি ধসে পড়ে, এতে চাপা পড়ে 4 শ্রমিক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা 2 জনকে মৃত ঘোষণা করেন। আহত সাগর ও এরশাদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেলে। চট্টগ্রামের আগ্রাবাদ C4 এক্সেস রোড এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই বিষয়ে বিস্তারিত খবর নিয়ে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, দুর্ঘটনার নতুন কোনো তথ্য পেলেন কিনা এবং যেই 2 জন শ্রমিক আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থার কোনো খবর আছে কিনা আপনার কাছে? আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের আগ্রাবাদের অ্যাক্সেস রোড, যেখানে দুর্ঘটনায় 2 জন শ্রমিক নিহত হয়েছেন মাটি ধসে পড়ে। তো আমি এই প্রজেক্ট এলাকাটিতে আছি। এটি হচ্ছে চট্টগ্রাম ওয়াসার একটি সুয়ারেজ ব্যবস্থা নির্মাণের চট্টগ্রাম শহরের তার একটি প্রজেক্ট। এটা দীর্ঘদিন থেকে চলছে চট্টগ্রাম শহরে। তো আমার সামনে আমি দেখতে পাচ্ছি এটা একটা বিশাল গর্ত করা হয়েছে এবং এখানে আসলে সুয়ারেজের যে লাইনগুলো এখানে এসে একত্রিত হবে। আর এই বিশাল গর্তের সামনে এই ঠিক সামনেই এখানে প্রায় 3 মিটার গর্ত করা হয়েছিল। মূলত এটা পরীক্ষা করা হচ্ছিল গর্তটি খুঁড়ে যে এখানে কোনো সেবা প্রতিষ্ঠানগুলো লাইনগুলো গিয়েছে কিনা, অর্থাৎ এখানে গ্যাসের লাইন রয়েছে, এখানে পানির লাইন রয়েছে, সেগুলো যাচ্ছে কিনা সেটি দেখার জন্য এই গর্তটি করা হয়েছিল। কিন্তু এখন এই গর্তটির কোনো এখন নিশানাই নেই, কারণ এই দুর্ঘটনার পরপরই এটি আসলে পুরোটাই এক্সকাভেটর দিয়ে এটি পুরোটাই ভরিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন যে দুর্ঘটনার স্থানটি আছে সেটি পুরোটাই এখন আর বোঝার কোনো উপায় নেই, আর এটি এখন ঘেরাও করে দেওয়া হচ্ছে। এখানে মূলত সুয়ারেজ ব্যবস্থার যে প্রজেক্টটি চলছিল, আমরা জানতে পেরেছি চায়না হাইড্রো নামে একটি কোম্পানি এটি কাজ নিয়েছে এবং সেখান থেকেই মূলত কন্ট্রাক্টররা এই শ্রমিকদেরকে নিয়োগ দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। যারা নাইট শিফটের দায়িত্ব ছিলেন তারাই এখানে 4 জন ছিলেন এবং এই 4 জন এর মধ্যে 2 জন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ প্রণবেশ। আমরা ফিরবো এই বিষয়ে পরবর্তীতে আরো তথ্য জানবার জন্য। দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে। হাম পরিস্থিতির খবর জানবো এবার। হাম পরিস্থিতির খবর নিয়ে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, বর্তমানে হামের পরিস্থিতির খবর জানানোর পাশাপাশি আমরা জানি টিকাদান কর্মসূচিও চলছে, সেখানেও মানুষের প্রতিক্রিয়া জানাবেন এবং এখন পর্যন্ত চিকিৎসকরা চিকিৎসা পর্যাপ্ত দিতে পারছেন কিনা হামে আক্রান্ত শিশুদের। তা নিয়ে আপনি যেমনটা বলছিলেন, আসলে পটুয়াখালীতে হাম পরিস্থিতি এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। এই মুহূর্তে পটুয়াখালী মেডিকেল হাসপাতালে নতুন 22 জন সহ মোট 125 জন ভর্তি রয়েছে। আর এছাড়া পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গায় সব মিলিয়ে এখন 133 জন ভর্তি রয়েছে। এছাড়া চলতি মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে 485 জন ভর্তি হয়েছে, এমনটাই আমরা জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান থেকে পেয়েছি। তো বাস্তবতা হচ্ছে যে পটুয়াখালীতে যে হামের যে এই ঊর্ধ্বমুখী, এর কারণে পটুয়াখালী মেডিকেলে গতকালকে পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে আপনার রোগী ছিল, বেড ছিল 30, সেখানে বাড়িয়ে 40 করা হয়েছে। সেই 40 বেডের বিপরীতে যেহেতু 125 জন রোগী, তো সেক্ষেত্রে বাস্তবতা বুঝতেই পারছেন যে একই বেডে 3 থেকে 4 জন রোগী দেওয়ার পরেও তারা কিন্তু চিকিৎসকরা ওয়ার্ডে কিন্তু রোগী সামাল দিতে পারছে না। এই যে মূল ওয়ার্ডের বাইরের যে বারান্দা, এখানেও কিন্তু রোগীদের অনেক। ধন্যবাদ আহসানুল কবির রিপন। আমরা নিশ্চয়ই ফিরবো পরবর্তী। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।